আপনি কখনো ভেবেছেন এমন একটা বিমান যেটা আসলে পানিতে চলবে, একই সাথে আকাশে চলবে, আবার ভূমিতেও চলবে, মানে তিনটাতেই সমানভাবে দক্ষ হবে? সোভিয়েত ইউনিয়নের গোপন একটি প্রকল্প ছিল বার্টিনি ভেরিয়েভ বা VVA-14। এই বিমানটি যেটি ছিল একদিকে বিমান, অন্যদিকে হোভারক্রাফট, আবার একরানো প্লেনের মতো পানির উপরেও ভেসে উঠতে পারত। কিন্তু কেন তৈরি করা হয়েছিল এই আজব উড়োজাহাজ, আর কেনই বা এটি সফল হতে পারেনি? আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন রানা। আজকের ভিডিওতে আমরা জানব সোভিয়েত ইউনিয়নের এই রহস্যময় বিমান বার্টিনি ভেরিয়েভ VV-14 এবং এর চমৎকার ইতিহাস, অবিশ্বাস্য ডিজাইন এবং এটি কেন আসলে ব্যর্থ হয়েছিল সেটি সম্পর্কে। তো এই বার্টিনি ভেরিয়েভ VV-14 এটি সোভিয়েত ইউনিয়নের একটি অদ্ভুত এবং অভিনব বিমান ছিল। এই বার্টিনি ভেরিয়েভ VVA-14 ছিল সোভিয়েত ইউনিয়নের একটি পরীক্ষামূলক বিমান, যা 1970 দশকের দিকে তৈরি করা হয়েছিল এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটি পানি এবং ভূমি উভয় স্থান থেকে উড্ডয়ন করতে পারে এবং নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে এটি যাতে উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বা উইগ মোডে পানির খুব কাছাকাছি উঠতে পারে, যেটাকে হোভারক্রাফটের মতো বলা হয়। ফলে এটি ছিল একটি বিমান, একটি হোভারক্রাফট এবং একটি একরানো প্লেনের সংমিশ্রণ। তো এই VV-14 এর ইতিহাস এবং এটি তৈরি করার উদ্দেশ্য কী ছিল সেটির ব্যাপারে যদি আমরা একটু আলোচনা করি। এই VVA-14 এর পূর্ণরূপ হচ্ছে ভার্টিকালানো ভেলিয়াস্টেশিয়া অ্যামফিবিয়া, যার অর্থ হলো ভার্টিক্যাল টেক অফ এবং অ্যামফিবিয়ান। তার মানে এই বিমানটি সোজাসুজি উপরের দিকে উঠতে পারবে এবং অ্যামফিবিয়ান মানে জল এবং স্থল দুটি থেকে আসলে টেক অফ করতে পারবে। তো এই অদ্ভুত বিমানটি তৈরি করেছিল ইতালীয় বংশোদ্ভূত সোভিয়েত প্রকৌশলী রবার্ট বার্টিনি এবং ভেরিয়েভ ডিজাইন ব্যুরো। এই যৌথভাবে আসলে তারা এই বিমানটি তৈরি করেছিল। এটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ন্যাটোর পোলারিস সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল SLBM এটিকে মোকাবেলা করা এবং এটি যাতে অনেক দ্রুতগামী হয় এবং কম উচ্চতায় সাবমেরিন অ্যাটাক করতে পারে বা সাবমেরিন হান্টিং করতে পারে, সেই হিসাবে এটিকে সাবমেরিন হান্টার বিমান হিসাবেই তৈরি করা হয়েছিল। বিমানটিকে ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং করার মতো সক্ষমতাও দেওয়া হয়েছিল যাতে এটি রানওয়ে ছাড়াই সোজাসুজি উপরের দিকে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। তো এটির এয়ারফ্রেম এবং নকশার দিকে যদি আমরা তাকাই, এটিতে উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট প্রযুক্তি ইউজ করা হয়েছিল। এটি একটি ব্লেন্ডেড ফিউজেলাজ ডিজাইনের বিমান, যার প্রধান অংশটি পানের উপর দিয়ে খুব কাছাকাছি উঠতে সক্ষম, মানে সে হোভারিং করার মতো করে ফ্লাই করে, যেটি জাহাজের থেকেও দ্রুতগামীতে চলবে কিন্তু বিমানের মতো উচ্চতায় চলবে না, পানির কাছাকাছি চলবে, হোভারিং করার মতো। এটাকে উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বলা হয় এবং এটা ডানা এবং বডি যে যুক্ত ছিল, সেই বডি এবং ডানা বেশি লিফট এবং শক্তি দিত এবং নিচে ইনফ্লেটার ছিল যেটি দিয়ে সে পানিতেও ভেসে থাকতে পারত। এবং এটিকে কিন্তু সাবমেরিন অ্যাটাকার বা সাবমেরিন হান্টার হিসাবেই বলা হতো বা সাবমেরিন হান্টিংয়ের জন্য এটি খুবই কার্যকর ছিল। তো এই অদ্ভুত বিমানটির ইঞ্জিনের এবং গতির দিকে যদি আমরা লক্ষ্য করি, এটিতে প্রথম দিকে দুইটি স্লোভিভ D30 টার্বোফ্যান ইঞ্জিন ছিল, যা সাধারণত বিমান মোডে ফ্লাইটের জন্য ব্যবহার করা হতো, মানে এটি যখন বিমান আকারে ইউজ করা হতো তখন এই দুইটি ইঞ্জিন ইউজ করা হতো। পরবর্তীতে এটিতে আরও 12টি RD-36 থেকে 35 লিফট ইঞ্জিন সংযোজন করার পরিকল্পনা ছিল, যা ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য কিন্তু ডিজাইন করা হয়েছিল। এটাতে কিন্তু মাল্টিরোল কার্যক্ষমতা ছিল, এটি একাধারে ভূমি, পানি এবং বায়ু তিনভাবেই উড্ডয়ন করতে পারত এবং ল্যান্ডিং করতে পারত। তো এই বিমানটি বিশেষত সোভিয়েতের নৌবাহিনীর সাবমেরিন বিরোধী অভিযানের জন্য ডিজাইন করা হয়েছিল। তো এই বিমানটি আসলে কেন সফল হয়নি এই ব্যাপারে আমরা ছোট্ট করে একটু যদি আলোচনা করি। যদিও এই VV-14 ছিল একটি যুগান্তকারী ধারণা, তবে এটি পরিপূর্ণভাবে কাজ করতে পারেনি। মূলত এটার বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে এই পুরো প্রকল্পটি বাতিল করা হয়। এটার প্রথম সমস্যা ছিল ইঞ্জিনের সীমাবদ্ধতা। RD-36 বা 35 যেই ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছিল, এটা কখনো ইনস্টল করা হয়নি, ফলে বিমানটি কিন্তু ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারেনি আর। এবং পানির কাছাকাছি ওড়ার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন দরকার ছিল, যা সে সময় আসলে সোভিয়েত ইউনিয়ন তৈরি করতে পারেনি। এটির আরেকটি বড় ড্রব্যাক ছিল এটার কমপ্লেক্স ডিজাইন এবং এটার মেনটেনেন্স করার যেই ক্ষমতা।
এই VVA-14 এর যে কমপ্লেক্স স্ট্রাকচার এবং এটার যে একাডেমিক সিস্টেম ছিল এইগুলো রান করা অত্যন্ত ব্যয়বহুল ছিল এবং এগুলোকে মেনটেনেন্স করাও কিন্তু খুব কঠিন ছিল এবং এটার যে উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট টেকনোলজি তেমনভাবে আসলে কাজে লাগানো সম্ভব হয়নি। এই প্রকল্পটি ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হলো সোভিয়েত ইউনিয়নের তখন সামরিক কিছু নীতির পরিবর্তন হয়েছিল। 1980-র দশকে সোভিয়েত নৌবাহিনী নতুন সাবমেরিন শনাক্তকারী বিমান তৈরি করার পরিবর্তে আরও উন্নত সাবমেরিন প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে, ফলে এই প্রকল্পটি কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যায়। তো ওভারঅল বর্তমানে আসলে এই বিমানটির কি অবস্থা আছে সেটা যদি আমরা বলি, শুধুমাত্র একটি VVA-14 প্রোটোটাইপ তৈরি করা হয়েছিল এবং এটি বর্তমানে রাশিয়ার যেই মনিনো এভিয়েশন মিউজিয়াম আছে সেটিতে সংরক্ষণ করা হয়েছে। তো এই বিমানটিকে বিমানের ইতিহাসে অন্যতম অদ্ভুত এবং চ্যালেঞ্জিং ডিজাইন হিসাবে বিবেচনা করা হয়। তবে এই ভার্টিনি ভেরিয়ে VVA-14 এর মতো আরও অদ্ভুত কিছু এরকম পরীক্ষামূলক প্রকল্প ছিল যেগুলো আসলে উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্টের প্রযুক্তি ইউজ করেছিল, যেগুলো উচ্চ গতিতে সমুদ্র অভিযানে আসলে ইউজ করা হতো। তো কয়েকটির কথা যদি আমি বলি, ক্যাসপিয়ান সি মনস্টার, এটি ছিল সোভিয়েত ইউনিয়নেরই আরেকটি বিখ্যাত একরানোপ্লেন যেটা পানির কাছাকাছি থেকে খুব দ্রুত উঠতে পারত এবং এটি প্রায় 500 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় ছুটতে পারত এবং এটি ছিল কিন্তু সর্ববৃহৎ উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বিমান, যেটা ন্যাটোর গোয়েন্দাদের বিভিন্নভাবে বিভ্রান্ত করেছিল। যদিও এই বিমানটি 1980 সালের দিকে বিধ্বস্ত হয় এবং পুরো প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এছাড়া এরকমই আরেকটি বিমান ছিল লন ক্লাস একরানোপ্লেন। এটি ছিল সোভিয়েত সামরিক বাহিনীর আরেকটি অস্ত্রবাহী উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বিমান, যেটা সমুদ্রে যুদ্ধ পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল। এটাতে 6টি বিশালাকার ক্রুজ মিসাইল গ্রহণ করা যেত এবং এটারও গতি ছিল প্রায় 550 কিলোমিটার পার আওয়ার মতো এবং এটি 1987 সালে চালু হয়, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এটিও কিন্তু পরিত্যক্ত হয়ে যায়। এছাড়া বোয়িংয়ের পেলিকান ছিল, যেটা যুক্তরাষ্ট্র তৈরি করে। এটিও একটি উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বিমান, যেটি আসলে একটি পরিবহন বিমান হিসাবে তৈরি করার পরিকল্পনা ছিল। এটি ট্রুপ ও ট্যাঙ্ক পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল, যেটা প্রায় 1000 টন মালামাল বহন করতে পারত, কিন্তু এই প্রকল্পটি উন্নয়ন করা অবস্থায় কিন্তু বাতিল করা হয় কারণ এটি ছিল খুব ব্যয়বহুল। এছাড়া চায়নারাও কিন্তু এরকম একরানোপ্লেন তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে XTW-1। যদিও চীন কিন্তু নতুন উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বিমান তৈরি করার চেষ্টা করতেছে এখন আবার, যেটা নৌবাহিনীর দ্রুত হামলা এবং টহলের জন্য ব্যবহার করা হবে। 2023 সালে শিয়াংজো-1 নামে একটি একরানোপ্লেনের পরীক্ষামূলক ফ্লাইট চালানো হয়। তো এই ভার্টিনি VVA-14 এটি একসঙ্গে কিন্তু ছিল একটি একরানোপ্লেন, হোভারক্রাফট, কনভেনশনাল বিমান, মানে সব বৈশিষ্ট্য এটার ভিতরে ছিল এবং এটার কিন্তু অনেক সামরিক সম্ভাবনাও ছিল, বিশেষ করে সাবমেরিন হান্টিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ বা কার্যকরী প্ল্যাটফর্ম হতে পারত। কিন্তু এটি আসলে ব্যর্থ হয়। এটির যে ভিটল টেকনোলজি, মানে ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং, এটি তারা যুক্ত করতে পারেনি এবং উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট প্রযুক্তিও সফলভাবে আসলে কাজে লাগাতে পারেনি। ওভারঅল আসলে এই পুরো প্রকল্পটি অনেক ব্যয়বহুল ছিল এবং এটি মেনটেনেন্স করাও অনেক ব্যয়বহুল ছিল, যে কারণে এই উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বিমানগুলো যতগুলো আমরা বললাম প্রত্যেক বিমানের প্রজেক্টটাই ফেল হয়েছে। তো আপনাদের কাছে কি মনে হয় এই উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট এই বিমানগুলো যদি ইন ফিউচারে নতুন টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়, এগুলো কি সমুদ্র পথে যুদ্ধের মোড় গড়িয়ে দিতে পারবে নাকি, অথবা এগুলোর ভবিষ্যৎ কি এই উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্ট বিমানগুলোর, সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভবিষ্যৎ যুদ্ধে এই উইন্ড ইন গ্রাউন্ড ইফেক্টের বিমানগুলোকে আসলেই কাজে লাগানো যাবে নাকি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনারা জানেন আমি অলরেডি চায়না শ্যানিং এরোস্পেস ইউনিভার্সিটির অ্যাডমিশন পার্টনার হয়েছি, সুতরাং আপনারা যারা চায়নাতে শ্যানিং এরোস্পেস ইউনিভার্সিটিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে চান, তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আপনারা যারা বাংলাদেশের ড্রোন ট্রেনিং করতে চান, তারা আমাদের ড্রোন একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।